বিসমিল্লাহির বীরগঞ্জ বিএনপি আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আপনাদের সাবেক সংসদ সদস্য, যিনি দেশের ডাকে মানুষের ডাকে এক কথায় সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, সেই আপনাদের পরিচিত নেতা, যার জন্য আমার আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন আরেকজন সাবেক এমপি, আমাদের চিনি বন্দরের আখতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় সদস্য আছেন, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ শেখ মুর্তজা, জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে সবাই উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চাই এই জন্যে আমি একটু বসে কথা বলছি, শরীরটা ভালো নেই, তো বয়স হয়ে গেছে, হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের কাছে অনুমতি চাই যে আমি বসে আপনাদের সামনে দু একটা কথা। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাতে চাই যে আপনারা শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে দীর্ঘ 17 বছর লড়াই করে, সংগ্রাম করে আমাদের ছেলেদেরকে সামনে নিয়ে তাদের বুকের রক্ত, জনতার বুকের রক্তের বিনিময়ে আপনার দেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছেন, ঠিক না? ছেলেদেরকে অভিবাদন ছিল, একই সঙ্গে আমার ভাইদেরকেও অভিবাদন ছিল। কারণ কিছুক্ষণ আগে আখতারুজ্জামান মিয়া যে কথা বললেন, যে একটা সময় মনে হচ্ছিল যে দানবটা বলে মুখ থেকে আর নামবে না, বোধ হয় আমাদেরকে পিছিয়ে মারে ফেলবে, তাই না? অশেষ রহমতে জনগণের উত্তাল তরঙ্গ, সেই তরঙ্গের কাছে সেই দানব পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? বন্ধুগণ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দৃশ্য দেখালেন এবং আমাদের সে মুক্তি দিলেন। বন্ধুগণ, আমরা দীর্ঘকাল সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের দেশের অসংখ্য মানুষ গুম হয়ে গেছে। ভাইয়ারা, তোমরা যদি কথা বলো, কয়েকজন কাকে তারা রেখে দিয়েছিল, তারা এখন বের হয়েছে, তাই না? প্রায় 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর। তাদের ছেলে মেয়েরা যারা নিখোঁজ হয়েছে, তারা এখনো ওই পথ চেয়ে বসে থাকে যদি তাদের বাবা ফিরে আসে। আমাদের ইলিয়াস আলী, আপনার নাম শুনেছেন কিনা জানি না, আমাদের এমপি ছিলেন সিলেটের। প্রতিদিন সে তার বাবার জন্য ওই দরজার সামনে অপেক্ষা করে,
যদি তার বাবা ফিরে আসে। একটা মেয়ে ছোট সাফা, এই থামো প্লিজ, একটা মেয়ে ছোট সাফা, সে প্রত্যেক বছর করে, সেখানে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই, আমি যে নামাজ পড়তে যেতে চাই। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আপনারা দেখেছেন। এই গত আগস্ট মাসের কয়েকদিনে 3, 4, 5 তারও আগে থেকে এই আওয়ামী লীগের সরকার, পুলিশ বাহিনী তার সকল বাহিনীকে যেভাবে রেলি দিয়ে আমাদের ছেলেদেরকে হত্যা করলো, এরপরে যখন সমগ্র জাতি বিদ্রোহ করলো, সমগ্র মানুষ যখন রাস্তায় নেমে পড়েছে। কিছুক্ষণ আগে আমি যখন আপনার জেলা পরিষদের বাংলাতে ছিলাম, ওইখানে একটা মেয়ে এসছে 5 বছর বয়স। সে বলছে আমি তো ওই মিছিলে গিয়েছিলাম। একটা মেয়ে এসেছে, সে আপনাদের এখানকার মেয়ে, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। সে বলছে আমরা সবাই বের হয়েছিলাম আজকে সকালে ঠাকুরগাতে। আমি যাদের অঙ্গহানি হয়েছে, চোখ চলে গেছে, পা চলে গেছে, যারা মারা গেছে, তাদেরকে আমি কিছু সহযোগিতা করার জন্য দেখেছিলাম সকালে। ওখানে একটা 5 পরে একটা বাচ্চা, 13 বছর বয়স হয়নি, তার চোখে সানগ্লাস। তাই বাবা বললাম, বাবা তোমার চোখে সানগ্লাস কেন? যে আমার একটা চোখ তো নষ্ট হয়ে গেছে বুঝিতে। এই যে শিশুটি তার চোখ হারিয়ে ফেললো, ওই যে মা তার সন্তানকে হারালো, ওই যে সাফা এখনো তার বাবাকে ডাকছে, জবাব হাসিনাকেই তো দিতে হবে। কারণ তার ইঙ্গিতে, তার হুকুমে আজকে আমার এই অসংখ্য ছাত্রকে, আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আল্লাহ তাআলা তা বিচার করেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। হাসিনা সীমা লঙ্ঘন করেছে, মনে করেছিল এই দেশটা তার বাপ দাদা যা খুশি তাই করবে, যাকে খুশি মারবে, যাকে খুশি জীবিত করবে, সব কিছু করতে পারে। এত অহংকার আল্লাহ তাআলা সহ্য করেন না, সহ্য করেন না। বন্ধুগণ, তারই পরিণতি হয়েছে যে সেই প্রবল প্রতাপশালী ফ্যাসিস্ট, যার হুকুম ছাড়া কিচ্ছু ঘটতো না, হাকিমের বিচারও হতো আপনার তার হুকুমে, ধরতো তার হুকুমে, মানতো তার হুকুমে। ঠাকুরগাতে আজকে আমার এক ছাত্র ছিল, এখন বড় হয়ে গেছে, আমাদের দল করে। আজকে সকালবেলা আমাকে বলছে, স্যার আমার বাসায় পুলিশ যেত, আমাকে খুঁজতো, আমাকে না পেয়ে আমার মাকে বলতো যে আপনাকে তুলে নিয়ে যাবো। কি চমৎকার! কি দেশ, কি দেশ আমরা স্বাধীন করেছিলাম 1971 সালে। আজকে এখানে আমার মামা হবে, নেমদাদুর মামা, আমাদের সবাই এমপি, আমাদের নেতা, তাই না? আমরা কিন্তু একসাথে যুদ্ধ করেছি ভাই 71 সালে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। তখন কিন্তু সব একসাথে লড়াই করেছিলাম যে আমরা একটা দেশ তৈরি করব, পাকিস্তানের হাত থেকে বের করে নিয়ে এসে যে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, মৈত্রী থাকবে, অন্যায় অত্যাচার থাকবে না। আমি আমার কথা বলতে পারবো, কিন্তু এই আওয়ামী লীগ এই দেশটাকে কি বানিয়ে চিন্তা করেন। আমি আর নাম বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, আওয়ামী লীগ এই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, তারা বিশ্বাসঘাতক, তারা দেশদ্রোহী। বন্ধু, আজকে আপনাদের কাছে এখানে এসে আমার একটা কথাই মনে হচ্ছে, আমি এখানে অনেকবার এসেছি, জাহির ভাইয়ের সঙ্গে, অন্যান্য আপনার আমার ছাত্ররা আছে এখানে অনেকে, তাদের সঙ্গে এখানে অনেকবার এসেছি, মিটিং করেছি, সভা করেছি। আজকের এই মিটিং থেকে আমার একটু ভিন্ন রকম মনে হচ্ছে। আমার বুকটা
একেবারে শান্তিতে আজকে মুখ খুলে আছে, সবাই আজকে শান্তিতে কথা বলে পারি, রাত্রে ঘুমাতে পারি, তাই না? অল্প খাই, কম খাই, যা খাই, রাত্রে ঘুমতে হচ্ছে ভালো। আমি যখন আপনার এই সময়টায় একবার তো আমাকে জেলে নিয়ে গেল, তারপরে এইবার কিন্তু আমাকে জেলে নেয়নি। প্রত্যেকদিন রাত্রে মনে হতো এই বোধহয় পুলিশের গাড়ি আছে, এই বোধহয় নিয়ে গেল। গাড়ির শব্দ শুনলেই জানালা ফাঁক করে দেখতাম যে আসল। সত্যি কথা তাই। এই সন্ত্রাস, এই ভীতি, এই সৃষ্টি করে হাসিনা ছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা সেই সন্ত্রাস ভীতিকে কাটিয়ে এখন মুক্ত পরিবেশে আসি। আমি ওই জন্য আমার ছেলেদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি যখন বক্তৃতা করতাম সমাবেশগুলোতে, রংপুরে করেছি, ঢাকায় করেছি, চট্টগ্রামে, সব জায়গায় করেছি, একটা কথা আমি খুব জোর দিয়ে বলতাম, দুঃখের সঙ্গে বলতাম যে কোথায় আমাদের যুবকেরা? বলতাম কে তো জওয়ান হো আগুয়ান, দেখতাম কেউ আসছে না। এইবার আমার বুকটা ভরে গেছে। এই বয়সে আমি দেখলাম যে আমাদের ছেলেরা বেরিয়েছে, দেশের কথা চিন্তা করছে, তারা দেশকে ভালোবাসছে, তারা দেশকে ভালোবাসছে, দেশকে ভালোবাসছে। একদম ছোট শিশু থেকে শুরু করে সব বয়স্ক মানুষ সবাই একদিন এক কথা, এক কথা, এক দাবি, হাসিনা তুই কবে যাবি? মনে আছে বাংলাদেশ জুড়ে হাসিনা? এখন নতুন একটা সূর্য উঠছে, ওই সূর্যটা নতুন করে আলো দিচ্ছে, ওই আলোতে আমরা সবাই ভাসিত হচ্ছি। আমাদের সামনে একটা স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্নটি কিসের? সেই স্বপ্নটি দিচ্ছে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, তাই না? আমরা যে জায়গাতে বিশ্বাস করি সেই কথা বলতে পারবো, যে ধর্ম বিশ্বাস করি সেই ধর্ম পালন করতে পারবো, আমাদের রাজনীতির কথা বলতে পারবো। আর যখন নির্বাচন হবে, সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, তখন যার ভোট যাকে খুশি তাকে দেবো, আমি যাকে পছন্দ করবো, তাই না? এমন কাণ্ড করছিল, ভোটের ব্যবস্থা শেষ করি, তাই না? ভোট দিবাই যায়নি, ওনার স্লোগান দিতে কি জানে না, আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দিব। আগে রাত্রিবেলা ভোট হয়ে গেল। হ্যাঁ বন্ধুগণ, বন্ধুরা এইগুলো টেকে না বেশি। আমি একটা গল্প বলতাম সবাইকে, আপনার মিটিং গুলোতে প্রায়। গল্পটা আপনাদেরকে বলবো? গল্পটা আমার না, কিন্তু গল্পটা আপনাদেরকে মালিক ডাক্তার সাহেব ছিলেন না, আগে ন্যাপ মুজাফর করতেন, পরে আমাদের দলে যোগ দিয়েছিলেন, একবার এমপি হয়েছিলেন, মনে আছে? ওই মালিক ডাক্তার সাহেবের গল্প। গল্পটা হচ্ছে যে একটা লোক, সে আপনার জীবন যুদ্ধে পরাজিত, ভালো কৃষিকাজ করতে পারে না, তারপরে আপনার ব্যবসা করতে গিয়ে ব্যবসায় মাইল খায়, কোনো কাজই ভালো করে করতে পারে না। ফলে বউ বাচ্চা খুব অসন্তুষ্ট, ভীষণ অসন্তুষ্ট, পাড়া প্রতিবেশীকে কেউ কিচ্ছু করতে পারে না। সেইখানেও তখন সে একদিন একেবারে দুঃখিত হয়ে নদীর পাড়ে চলে গেছে, উঁচু নদীর পাড়ে গেছে, লাভ দিতে গেছে, আমি আজরাইল পিছন থেকে ধরছে, কি করো কি করো, আমি এখানে লাভ দিয়ে মরেই যাবো। মরবা? তোমার তো মরার এখনো সময় হয় নাই, আমি আজরাইল, তোমার তোমাকে এই তোমার যান কবচ করার হুকুম তো আসে নাই এখন, আমি বেঁচে কি করবো, আমি কিছু করতে পারি না। বলে তোমাকে আমি একটা পরামর্শ দিই, কে তুমি এক কাজ করো, তুমি গ্রামে ফিরে গিয়ে, শহরে ফিরে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো। কিন্তু আমি ডাক্তারি কিছু জানি না, ডাক্তারি করবো। বলছে তোমাকে কিছু করতে হবে না, তোমাকে সাইনবোর্ড একটা দিয়ে দিবা বাসের সামনে, এই ভাই তোমাদের কি হলো, কি সমস্যা?
আপনারা দয়া করে একটু থামবেন প্লিজ। ওইখানে আপনি গিয়ে সে সাইনবোর্ড লাগায়, নেম প্লেট লাগাই দিয়ে ডাক্তার শুরু করলো। কিছুদিনের মধ্যেই তার খুব পসার হয়ে গেল। ও ওখানে আপনার আসল কথা বলি নাই। আজরাইল সাহেব তাকে বললেন যে তুমি ডাক্তারি করতে যাবা, রোগী ডাকবে, পেশেন্ট রোগী ডাকবে, রোগী দেখার পর তুমি রোগী দেখতে যাবা। রোগী দেখে তুমি যদি দেখো যে রোগীর মাথার দিকে আমি দাঁড়ায় আছি, তুমি ছাড়া কেউ আমাকে দেখবে না, তাহলে বুঝবা যে ওর হয়ে গেছে, আর বাঁচবে না। আর যদি এখন পায়ের দিকে দাঁড়াই আছি, তাহলে তুমি যে ওষুধই দাও সে বাঁচবে। সেটাই শুরু করলো। অল্প দিনের মধ্যে ধন্বন্তরী ডাক্তার, এত বড় ডাক্তার, দেখা যায় না ডাক করে যে মুড়ি হয়েছে মারে আছে, আর ডাক করে জিতে আছে। এই যে শুরু হলো তার প্র্যাকটিস, খুব ভালো, বাড়ি গাড়ি সব হয়ে গেল। এই বছর 2-3 পরে সে বাড়িতে গেছে, চেম্বার টেম্বার শেষ করে গিয়ে আপনার ভালো করে মুড়ি ঘন্ট মাছ দিয়ে ভাত টাত খেয়ে তারপর পান চিবাইতে চিবাইতে বিছনায় গেছে শুতে। বিছনায় কারি শুতে গেছে, কিন্তু তন্দ্রা। ওই সময় হঠাৎ তার মনে হলো আজরাইল সাহেবের মাথার কাছে। তো সালাম আলাইকুম দিয়ে বলতে গেছে কেমন আছেন, হঠাৎ করে মনে পড়লো আরে আজরাইল সাহেব মাথার কাছে। অমনি সে ঘুরে পা গুলো চট করে দিয়ে দিল। তারপরে সেই চোখ একবার টুইঙ্কল অফ এ সেকেন্ড, একবার চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে সে আবার দেখে যায় আজরাইল মাথার কাছে। এইভাবে সে ঘুরতে লাগে বিছনার মধ্যে চোরকির মতো। কিছুক্ষণ পরে আজরাইল সাহেব বলেন তোমার ঘুরে লাভ হবে না, আমি তো খুব ভালো আছি, এখন আমার সব হয়েছে, যদি তোমার তো সময় হয়ে গেছে, এখন তোমার দিন শেষ, তোমাকে যেতে হবে। ওই হাসিনার অবস্থাতে দিন শেষ। আমি বলতাম যেদিন সময় আসবে সেদিন পালাবার সময় পাবে না, পালাবার সময় পাবে না। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, ঠিক না? বলে না? এখন আমাদের সামনে কি পথ? একটা নতুন সরকার হয়েছে। এই সরকারটা কোনো রাজনৈতিক সরকার না, সবাই মিলে আমরা এই সরকারটাকে বানাই, সব রাজনৈতিক দল, ছাত্ররা সবাই মিলে। কারণ যাকে ডিসি প্রদান করে ওই লোকটার খুব সুনাম, পৃথিবী জুড়ে তার সুনাম। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাইছে, সারা দেশ তাকে ডাকে, তার কথা শুনতে, বক্তৃতা শুনতে। কিন্তু আমাদের হাসিনা কিন্তু তাকে এই দেশে কখনো সম্মান তো দেয় নাই, তাকে জেলে ফিরতে দেয়, তার বিরুদ্ধে মামলা করে সাজাও দিন। গোটা পৃথিবী যাকে সম্মান দিচ্ছে, গোটা দেশের রাষ্ট্রপতিকে আপনার তাকে প্রশংসা করতেছে, পুরস্কার দিচ্ছে, সেই লোকটাকে হাসিনা বলছে আপনি দিকে পারেন না। কেন দিকে পারেন না? ও তো প্রধানমন্ত্রী হওয়া যায় কি ওই একা। এখন ওইটা তো ওর অপরাধ। কেন সেই সময় প্রধানমন্ত্রী ওই অপরাধে আর পরে তার বিরুদ্ধে মামলা শুরু করলো। মামলা শুধু না, তার বিরুদ্ধে গোটা আওয়ামী লীগ কি বলে ঘুষখোর, বলে সুদখোর, বলে অমুক, বলে তমুক, গোটা পৃথিবীর মানুষ তাকে ভালো বলতেছে। তুমি একা তাকে খারাপ বলে কেউ খারাপ করবে? এখন উনি দায়িত্ব দিচ্ছেন, সঙ্গে আছে আপনার আমাদের দেশের নাম করা সব লোকেরা, তারা তাকে সমর্থন দিচ্ছে। আর্মি তাকে সমর্থন দিয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনী। আমি স্যালুট জানাই দেশপ্রেমিক সেনাবাহিনীকেও, তারাও সেই সময় যে ভূমিকা পালন করেছে সেই ছবিটা মানুষের পক্ষে গেছে, তাই না? আজকে বন্ধুগণ, এই সরকার তারা বলেছে যে তারা কিছু জঞ্জাল ছাত্র, ওরা বলছে সংস্কার, তাই না? অত শক্ত কথা আমরা বুঝি না। আমরা বুঝি জঞ্জাল হয়েছে, ময়লা হয়েছে, আবর্জনা হয়েছে, ওইদের সরাবা হবে, ঠিক না? ঝাড়ু দিয়ে সরাবা হবে, ঠিক আছে? এই কাজটা উনি শুরু করছে। এই কাজটা উনি ওনার বিভিন্ন লোককে আপনি সেসব বিখ্যাত বিখ্যাত মানুষকে এখান থেকে কাউকে দিয়েছে উঠান পরিষ্কার করবার দায়িত্ব, কাউকে দিয়েছেন আপনি ওই নালা পরিষ্কার করার দায়িত্ব। এইভাবে বিভিন্ন জায়গাগুলো দিয়েছে যে ভাগ করো, সাহায্য করো, সংবিধান ঠিক করো, অর্থনীতি ঠিক করো, আমাদের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করো, এগুলো দিয়েছে। ওনার কাজ শুরু আমাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে
আমরা এদেরকে সহযোগিতা করি। ওনারা জঞ্জাল সাফ করে সুন্দর একটা মাঠ তৈরি হবে, ওই মাঠে যখন ফুটবল খেলা হবে তখন কাদের সাহেবকে বলবো খেলা হবে, হবে না খেলা? এইটা আমি ওনার কথাতেই ওনাকে বললাম। তো এখন আমার কথা হচ্ছে যে এই লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা সবাই ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে ভোট দিতে পারবো, তাই না? আমরা এটাই চাই নাকি? এই জন্য বন্ধুগণ আমাদেরকে সমর্থন দিতে হবে। আরেকটা কথা বলি, এই সরকারকেও বলতে চাই যে আপনারা বাংলাদেশের মানুষের যে ইংরেজি ভাই পাস আর বাংলাতে আমরা কি বলি নারী, কবিরা ডাক্তারকে নারী দেখে না, নারী যে ঝিপ 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 করে না, নারীটা করে না, কি বলো না কেন? ওই পালসটা বুঝতে হবে, মানুষ কি চায়, মানুষ কি ভোট চাচ্ছে, কিভাবে ভোট চাচ্ছে, দেশের কিরকম পরিবর্তন চাচ্ছে, এটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে, নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থা আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, সুন্দর একটা দেশ করতে পারবো, অর্থনীতিকে সুন্দর করতে পারবো। বন্ধুগণ অর্থনীতিটাকে আগেও খেয়ে ফেলে একদম খাই ফেলে। আমি প্রায় বলতাম যে ফোকলা করে দিচ্ছে, ব্যাংক থেকে লুট করে করে সব কিছু সে পাচার করেছে। এখন পত্র পত্রিকায় বাইরে হচ্ছে যে ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, তাই না? এগুলোকেও ফিরে আনতে হবে। আর ওই ব্যাংক থেকেও যারা ব্যাংক ট্যাঙ্ক খাইছে ওদেরকে ধরে তাদের বিচার করতে হবে। আর আরেকটা কথা আছে ভাই, ঘুষ সর্বক্ষেত্রে ঘুষ, যেখানে যাবেন সেখানে ঘুষ। ওই স্কুলের চাকরি হবে না যদি শিক্ষকের চাকরি হবে না যদি আপনার 19 লাখ 20 লাখ টাকা না দেয়, তাই না? পিওনের চাকরি হবে না যদি 5 লাখ 10 লাখ টাকা না দেয়, পুলিশের কনস্টেবলের চাকরি হবে না যদি 20 লাখ টাকা না দেয়, তাই না? সব খানে বন্ধুগণ এই ঘুষ বন্ধ করতে হবে এবং আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আপনারা কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে তাকে ধরে এনে আইন শৃঙ্খলা চৌকাঠের বাইরে আসে, ঠিক আছে? ওই সময় আবার বলেন না যে মোর কামটা ছিল ওই কামটার সাথে মই কিছু না, তারা যাবে না। বন্ধুগণ নিজের নিয়ত যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এটা পারবো না? আমাদের অনেক অত্যাচার, আমাদের আমাদেরকে ওরা ছাড়ে নাই, ছাড়ে নাই, তাদেরকে পর্যন্ত তারা ফাঁসি দিয়েছে, শাস্তি দিয়েছে, জেলে দিয়েছে। আমাদের হেফাজতে ইসলামের মতো সমস্ত যে আমাদের আলেম মুসলমানরা ছিল, আমাদের মাদ্রাসার বাচ্চারা, তাদেরকে পর্যন্ত গুলি করে তাদের অন্ধকারে ছাপড়া চক্রের কথা ভুলে গেছে। আমাদের মিডিয়ানের ছেলেরা এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পরে পিলখানায় বিদ্রোহ করলো। পিলখানায় বিদ্রোহের পরে 57 জন কর্মকর্তা, সামরিক কর্মকর্তাকে তারা হত্যা করলো আওয়ামী লীগ। তখন তাদের লোক, তারপর বিচার তারা করে না। উপরন্তু আমাদের যে সমস্ত মিডিয়ারের সদস্যরা ছিল তাদেরকে তারা শাস্তি দিয়ে এখন পর্যন্ত তাকে জেলে রাখবে। আমি কয়েকদিন আগে জেলে গেছিলাম, হোটেলখানে হয় নাই আবার, এই জেলের মধ্যে গিয়ে দেখি তাদের কমপক্ষে 7000 লোক এখনো জেলে আছে। মিথ্যা মামলা দিয়ে বিচারও হয় না, 2-3টা মামলা দিয়ে তাদেরকে আটকে। বন্ধুরা আমাদের ভাইস প্রেসিডেন্ট পিন্টু সাহেব টাঙ্গাইলের আমাদের মন্ত্রী ছিল, তাকে 18 বছর ধরে জেলে আটকে রেখেছে। 18 বছর। বাবর সাহেবকে 18 বছর ধরে জেলে রেখেছে মিথ্যা মামলায়। আমাদের নেত্রী বেগম খালেদাকে 6 বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে জেলখানায় পাঠিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আমাদের নেতা তারেক রহমান, যার কথায় আমরা এখন উদ্দীপ্ত হই, উজ্জীবিত হই, যার কথা শুনে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ি, আমাদের ছেলেরা ঝাঁপিয়ে পড়ে, তাকে 36টা মিথ্যা মা বোনেরা আছেন,
আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি, আপনাদের এই গরমের মধ্যে এখানে বসে থাকতে করতে। তা আপনাদের সত্য করে বলেন তো, আপনি আর নিরাপদ বোধ করেন না আগের চেয়ে অনেক বেশি? পারেন না? আপনার বাচ্চাটা স্কুলে গেলে আপনি মনে করেন যে বাচ্চাটা নিরাপদে ফিরে আসবে, তাই না? আপনি হয়তো বাচ্চাটাকে 2টা ডিম দিতে, এখন 1টা ডিম দিতে বাচ্চাদের দাম বেশি হয়ে গেছে, তার মনে একটা শান্তি আছে, তাই না? এই শান্তিটাই হচ্ছে আসল শান্তি, ওটাই গণতন্ত্র, ওটাই আমাদের সুন্দর মুক্ত জীবন। বন্ধুগণ, এইটার জন্যই আমরা এত লড়াই করি, এত রান্না। এই যে আমাদের বাপ চাচারা আমাদেরকে মানুষ করছে, এই যে আমাদের ছেলেদেরকে আমরা মাঠে মানুষ করছি, আমাদের ভাইরা এত কষ্ট করে রৌদ্রের মধ্যে আপনার জমি চাষ করে, ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে, কেন? এই ছেলেদের ভবিষ্যতের জন্য তো। এই ছেলেদের কোনো চাকরি নাই, পাস টাস করে যদি কেউ যায় তো বলে যে তোমার কেউ আত্মীয় স্বজন আছে বিএনপি করে, বিএনপি করে চাকরি হবে না। আমার 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 এই যে জাহিদ সাহেব, প্রেসিডেন্ট সাহেব, জামাইয়ের প্রমোশন হয় না, কেন? যে উনি হচ্ছেন এমপি, বিএনপি প্রমোশন হয় না। আমার মামা তো বোনের প্রমোশন হয় নাই, আমার বোন বলি। আর যদি শুনি যে ঠাকুরা বাড়ি, তাতে আরো হবে না, মহাসচিবের বাড়ি। যারা এইভাবে দেশকে ভাগ করে, যারা এইভাবে মানুষকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না, মানুষ তো করেই না। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনারা, আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, বুকের রক্ত ঢেলে দিয়েছে, আপনারা ছেলে গেছেন, জুলুম সহ্য করেছেন। আমাদেরকে যেন আবার সেই অবস্থা দেখতে না পায়। আমরা এখন কাজ করছি, সেই কাজের জন্য আমরা আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সোনালী ভবিষ্যৎ, একটা ভালো ভবিষ্যৎ আমরা দেখতে পাই। আমাদের ছেলেদের চাকরি পায় সেই ব্যবস্থা আমরা দেখতে চাই, আমাদের মা বোনেরা যেন শান্তিতে থাকে সেই দেখতে চাই, জিনিসপত্রের দাম যেন কমে সেটা দেখতে চাই, এখানে কর্মসংস্থান চাই। আর আমাদের এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বাস করি না? আপনাদের পীরগঞ্জ রানী শঙ্করে অনেক আমার হিন্দু ভাইরা আছে না? তারা কি একটু অনিরাপদ ভাবে? তাদের অভিযোগ আছে যে এই গোলমালের পরে, এই পতনের পরে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। তা আমি পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের মানুষ কখনো সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। যেটুকু প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা হয়েছে রাজনৈতিক সমস্যা। এখানে মুসলমান ভাইরও কেমন প্রবলেম হয়েছে, হিন্দু ভাইয়ের সেই প্রবলেম। তারপরে বলি, দুর্গাপূজা আসছে না? এই দুর্গাপূজায় আমাদের যারা শত্রু আছে, দেশের শত্রু, তার চেষ্টা করবে এখানে গোলমাল লাগাই, ঠিক না? আমি তাকে বাড়িয়ে লাগিয়ে দেখছি ভাই, গোলমাল তো লাগায় আওয়ামী লীগ, দোষ দেয় বিএনপি। বাড়িয়ে লাগিতে হিন্দু ভাইদের জমি সব দখল করে নিল। কে দখল করছে? মুসলমান দখল করছে, মুসলমান করছে, আওয়ামী লীগের মুসলমান, ঠিক না? জমির ওলের বিষয়, নামটা বলতাম না, বাধ্য হয়ে বলতাম। তারপরে দেখা গেল, আমি আপনাকে বলি, ইদানিং শুনতে পারি কিছু ফলের গুদামে, এখন ফলের ঘরে ওইখানে অনেক শুনতে পাচ্ছি, সেটাও আপনার ওই আওয়ামী লীগের লোকের। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা পাহারা দিবেন, কোথাও কোনো গোলযোগ না হয়, এই দেশে শান্তি থাকে, হিন্দু মুসলমান বৌদ্ধ চিন্তাধারা একসাথে বাস করতে পারে। আর আপনারা নিজেদের মধ্যে ঐক্য রাখবেন, ঐক্যের কোনো বিকল্প নাই। নির্বাচন যখন হবে তখন নির্বাচন হবে, এখন আমাদের দরকার ঐক্য, দেশকে রক্ষা করা, তাই না? আসেন আমরা সেই লক্ষ্যে সবাই আগাই। ভাদ্র মাসের রোদের মধ্যে আপনাদেরকে এখানে আমি আসছি, কষ্ট পাইছেন খুব, না? আমি তো সবসময় আসতে পারি না, এবারে আসলাম, ভাবলাম একটু আপনাদের সঙ্গে দেখা করি, ঠিক আছে? আসেন আমরা সবাই, যারা শহীদ হয়েছে, যারা প্রাণ দিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তাদের যেন শাহাদাত দান করেন এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে সুস্থ প্রদান করেন। আর এই দেশকে যেন তিনি মুক্ত রাখেন, স্বাধীন সার্বভৌম রাখেন, কিন্তু আল্লাহ
আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের জন্য কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশের জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নিচে আপনার অনেকগুলো নিচে হ্যাঁ জেলা জেলা সেকেন্ডারি ঠিক আছে ফোন নাম্বারটা নিয়ে